সবাই ভালো আছো? আমরা এর আগের দিন ক্রমটা করে গেছিলাম, বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস, ঠিক না? আজকে পয়েন্ট করবো, অনেকটা শিখবো আজকে, হ্যাঁ, কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার সমাকলিত সমীকরণগুলো শিখবো। আর বুধবারের দিন তোমাদেরই ক্লাস হবে 2 ঘন্টা, আমি নেব। দেখো ইউনিট of the rate constant, ওই হয়েছে কথা না, ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট। আজকে বেশ কিছু টপিক আমাকে নতুন শেখাতে হবে, হ্যাঁ, যেগুলো তোমাদের ক্লাস 10 এর সাথে রিলেটেড নয়। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রেট, সমাকলিত হার সমীকরণ, রিঅ্যাকশন রেট সমাকলিত হার সমীকরণ, ইন্টিগ্রেটেড ফর্ম, শূন্য ক্রমটাও করাবো আর প্রথম ক্রমটাও করাবো, হ্যাঁ, অনেকটাই ক্লাস। শোনো, তো ইউনিট অফ দ্য রেট কনস্ট্যান্ট আমরা জানি, ওই কথা না, আর কথা বলো না, আর কথা বলবে না। R equals to K into A to the power alpha B to the power beta। তাহলে এরকম সমীকরণ আমি লাস্ট দেখিয়েছিলাম, যেখানে যদি বলি K সমান সমান R বাই A to the power alpha B to the power beta, মনে পড়ছে কি বলো? মনে পড়ছে, ভেরি গুড। তাহলে এখান থেকে এরকম লেখা যায়, অ্যাকচুয়ালি A আর B, এই যে কনসেন্ট্রেশন অফ A আর কনসেন্ট্রেশন অফ B, এগুলো তো সবই মোলার গাঢ়ত্ব, এবং তাদের পাওয়ারে গাঢ়ত্ব রাশির ঘাত আছে। গাঢ়ত্ব রাশির ঘাত আমি দেখেছিলাম বা দেখতে পেয়েছি, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তাই না, 3 হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তবে সেটা ভগ্নাংশ যদিও হয় বা যাই হোক না কেন, আমি সেটাকে কি করছি, n দিয়ে লিখে দিচ্ছি। কি দিয়ে লিখলাম? n কিন্তু ইন্টিজার ভ্যালু, সেটা কিন্তু সব সময় নয়। এখানকার n ইন্টিজার ভ্যালু হতে হবে বা পূর্ণ সংখ্যা হতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। nটা ভগ্নাংশ হতে পারে, 0 হতে পারে, ক্রম 0 হতে পারে। তাহলে এরকম লেখা যায় কি, দেখো তো, এই যে A এবং B, অ্যাকচুয়ালি এগুলো কিসে, কি কি বিক্রিয়ক, তো গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে আমরা এরকম ডাইরেক্ট লিখতে পারি R বাই, আর থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার, কি লিখবো বলো, n, তাই না? এটাও বিক্রিয়ক গাঢ়ত্ব, এটাও বিক্রিয়ক গাঢ়ত্ব। এবার এইখানে যেটা পাওয়ারে আছে আলফা বিটা, এই দুটোর যোগফল তো n, তাই এরকম ভাবে লেখা যায়। তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি, দেখো যে k, অতএব k এর একক, রেট কনস্ট্যান্টের একক সমান, কি লিখবো বলো, R এর একক বাই কি, আর বিক্রিয়কে লিখছি না, অ্যাকচুয়ালি গাঢ়ত্বের একক, ভেরি গুড, গাঢ়ত্বের একক টু দি পাওয়ার n, ঠিক আছে? এবার চলে যাও, আমরা জানি কি বলো, যে R এর এককটা কি হয়, তাহলে K এর একক সমান সমান, এই R এর এককটা কি, R মানে তো আবার গাঢ়ত্ব বাই সময়, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আচ্ছা সেকেন্ড ইনভার্স, এস দিও লেখে আমি সেকেন্ডটাই লিখে দিলাম। গাঢ়তের একক কি বলো, গাঢ়তের এককটা কি বলো, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার n, ওকে? আচ্ছা, এবার এই জায়গায় আমি যদি বলি পাওয়ারে কিছু নেই, মানে 1 ধরা যাবে তো এখানে, তাহলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n, ভেরি ইম্পর্টেন্ট, অনেকের মাথাতে আসবেই না, n এর ভ্যালুটা ধরে না অনেকে, কি করে ভুল করে এইটা আর এটা কেটে দেয়। কাটা যাবে না, কাটা যাবে না, যাবে না, না ধরো পাওয়ার n কেউ মাথায় আনলো না, তাহলে তো কাটা যাবে,
তখন হয়ে যায় সেকেন্ড ইনভার্স, কিন্তু রেট কনস্ট্যান্টের একক সেকেন্ড ইনভার্স নয়। হতে পারে কখন? যখন n ইকুয়ালস টু 1 হবে। কিন্তু আমি তো জানি না n এর ভ্যালু কত, ওই জন্য রেট কনস্ট্যান্টের অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার ইউনিট। চলো একটু কেন পারবে, নিজেরাই পারবে, কিচ্ছু বলিনি। প্লাস মাইনাস করবে শুধু 1 - n n 1 উপরে ধরবে n, এগুলো একক তো তোমরা সবাই জানো। এবার গাঢ়ত্বর একক, আচ্ছা মিটাচ্ছি না আমি, অন্য কালিতে করে দিচ্ছি তাহলে হবে। গাঢ়ত্বর এককটাকে ধরো, গাঢ়ত্বের এককে মোল ডেসিমিটার কিউব ইনভার্স ধরা যায় তো? হ্যাঁ ধরা যায় তো। তাহলে তখন কি হবে? তখন কি হবে মানে মোল ডেসিমিটার কিউব এই একক দিয়ে প্রকাশ করলে তখন কে এর একক হবে কি? কে এর একক কি হবে? সবই ঠিক থাকবে, শুধু মোল ডেসিমিটার কিউব ইনভার্স টু দি পাওয়ার 1 - n আর সেকেন্ড বাস। এটা তো কেন? যদি এটিএম এককে প্রকাশ করা হয়, যদি এটিএম এককে প্রকাশ করা হয় তাহলে কিছু না, এটিএম টু দি পাওয়ার 1 - n ইনটু সেকেন্ড বাস, দ্যাটস দ্য প্রসেস। তো কেন বার এককে প্রকাশ করলে বার আসতে পারে, কোনটা কোনটা আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। তো একক উল্লেখ করে দেবে যে এটিএম এককে কি হবে, গাঢ়তের একক যদি মোল লিটার ইনভার্স হিসাবে হয় তাহলে একক কি হবে, এরকম উল্লেখ করে দেবে। মোল লিটার ইনভার্স এককে কি হবে সব বলে দেবে, কিন্তু বার হলে ওই একই গল্প, শুধু এখানে বার বসিয়ে দেবে, বার 1 - n সেকেন্ড ইনভার্স উল্লেখ করে দেওয়া চাইবে। ঠিক আছে, সবাইকে কেম কালচারে স্বাগত। হবে মিটাবো? আচ্ছা এবার শোনো, কি বলে বিক্রিয়ার ক্রম আর একটা পার্ট আণবিকতা, মলিকুলারিটি। দেখো অর্ডার একটা হচ্ছে রিঅ্যাকশন অর্ডার, অর্ডার অফ দা রিঅ্যাকশন, আর একটা হচ্ছে মলিকুলারিটি অফ দা রিঅ্যাকশন। অর্ডার কমপ্লিট হয়ে গেছে তাই না? অর্ডার আমাদের, অর্ডার কত হবে, পরীক্ষা লব্ধ ভ্যালু কত হবে, এইটা তো আমাদের হাতে নেই, হাতে আছে পরীক্ষা করে যা পাবো তাই। এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, তোমরা যারা হয়তো বই পড়েছো, লাইনগুলো কিছু পড়েছো, বুঝতে পেরেছো যে হ্যাঁ পরীক্ষা লব্ধ ভ্যালু, এটাতে কোনো রকম কাটছাট কিছু করা যাবে না, তাত্ত্বিকভাবে কিছু মানে কোনো থিওরি অ্যাপ্লাই করে বা কোনো রুলস অ্যাপ্লাই করে আসবে না, ঠিক আছে? তো অর্ডার হয়েছে, কিন্তু মলিকুলারিটিটা আমরা কিন্তু থিওরি অ্যাপ্লাই করে সামনে দেখে এগুলো বুঝতে পেরে যাবো যে কোন রিঅ্যাকশনের মলিকুলারিটি কত। বুঝাতে পারলাম? তো এই মলিকুলারিটি বা যাই কিছু বলি, এটার ভিত্তিতে হোক যে রিঅ্যাকশন দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রিঅ্যাকশন আর একটা হচ্ছে জটিল রিঅ্যাকশন মানে জটিল বিক্রিয়া। আণবিকতার ভিত্তিতে কি বললাম, বিক্রিয়া দুই প্রকার, একটা মৌলিক আর একটা জটিল। যে সমস্ত বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয় তাদেরকে বলি মৌলিক বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়া কি ধাপে সম্পন্ন হয় বললাম, এক ধাপে সম্পন্ন হয় তাদেরকে বলি মৌলিক বিক্রিয়া। আর যারা এক নয়, দুই বা ততোধিক ধাপে বলবো, এক কথাটা বলা যাবে না। যদি একের গল্প হতে হয় তাহলে একাধিক বলতে হবে, ঠিক আছে? এক বা একাধিক বলা যাবে না, কি বলতে হবে?
হয় একাধিক বলবে, না হয় দুই বা ততোধিক ধাপে সম্পন্ন হয়, তাদেরকে বলবো আমরা জটিল বিক্রিয়া। তো আমি এক্সাম্পল গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরা দুই বা ততোধিক ধাপে সম্পন্ন হয়, ততোধিক ধাপে সম্পন্ন হয়, দুই বা ততোধিক ধাপে সম্পন্ন হয়। একটা যেমন মৌলিক বিক্রিয়া উদাহরণ লিখো, আমি লিখে দিচ্ছি, লিখো দেখো মৌলিক বিক্রিয়া উদাহরণ লিখো। NO প্লাস O3, অ্যারো দিয়ে লিখো NO2 প্লাস O2। NO একটা উদাহরণ লিখছি, এক্সাম্পল NO প্লাস O3 কি বললাম, NO2 প্লাস O2, সবগুলো গ্যাসিয়াস স্টেটে আছে ধরে নাও। গ্যাসিয়াস স্টেট থাকলে এদের ধরা হয়। এবার দেখো শোনো কি হয়, এখানে এক অণু অংশগ্রহণ করেছে বা 1 মোল যাই বলি, এখানে একটা অণু O3 অংশগ্রহণ করেছে, 1 অণু পেয়েছি, আর এখানে 1 অণু O2 পেয়েছি। মলিকিউলারিটি কোনটা? বিক্রিয়ক পদার্থ যত মোল বা যত অণু অংশগ্রহণ করবে সেগুলোর সমষ্টি হচ্ছে তার মানে মলিকিউলারিটি। তাহলে এই বিক্রিয়াটার মলিকিউলারিটি কত? 2। ঠিক আছে, তাহলে এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হবে দ্বি-আণবিকতার বিক্রিয়া। দ্বি-আণবিকতা, এই যে মলিকিউলারিটিকে বাংলায় বলে আণবিকতা। বিক্রিয়ার আণবিকতা কত? 2। কিন্তু এখানে যে আমি মানে চোখে দেখছি বিক্রিয়ার আণবিকতা 2, এটা ঠিক আছে, বাট যদি বলি বিক্রিয়ার ক্রম কত 2 বলতে পারবো? কনফার্মলি বলতে পারবো না, মানে গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে 2 হবেই। কিন্তু 3ও হতে পারে, 3ও হতে পারে, আবার 1ও হতে পারে, সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো, কিন্তু আমি কনফার্মলি বলে দিতে পারছি কি কি বলে দিতে পারছি বলতো, আণবিকতা কিন্তু 2, এইটা বলে দিতে পারছি। এটা ছোট হয়ে গেল সাইজটা, ওই তো ক্রসের সিসি ক্রস, হ্যাঁ সেটাই ভাবছি। আচ্ছা, আরেকটা রিঅ্যাকশনস লিখো, CH3Br প্লাস NaOH। আরেকটা রিঅ্যাকশনস CH3Br প্লাস NaOH, উৎপন্ন হয় CH3OH প্লাস NaBr। এখানেও বিক্রিয়ক অণু যতটা অংশগ্রহণ করেছে সেই সংখ্যাগুলোই হচ্ছে, মানে সেই সংখ্যাগুলোর মোট যোগফলই হচ্ছে তার আণবিকতা। তাহলে 1 প্লাস 1 2, এই রিঅ্যাকশনটাও হচ্ছে দ্বি-আণবিক। দ্বি-আণবিক, ঠিক আছে। এবার একটু ভালো করে শোনো যে দ্বি-আণবিক বা ত্রি-আণবিক বা এক-আণবিক, যত আণবিকই হোক না কেন, সবই মৌলিক বিক্রিয়া যদি এক ধাপে হয়। কিন্তু যদি কোনো বিক্রিয়া এমন হয় যে দেখছি এক ধাপ মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর ভিতরে 2-1টা ধাপ ঢুকে আছে, মেকানিজম যেগুলোকে বলা হয়, ঠিক না, মেকানিজম টাইপ বলে না, যে এখানে এটার মাধ্যমে আগে এটা উৎপন্ন করে, তারপরে এখান থেকে আবার একটা প্রোডাক্ট দেয়। কিন্তু রিঅ্যাকশন আমরা দেখবো যে একটাই করা আছে, ওই রিঅ্যাকশন গুলো ওই রিঅ্যাকশন গুলো হচ্ছে যৌগিক। তাহলে লিখবো আমরা কি, এটা 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয়। এবং এক্সাম্পলটা লিখে নাও, আমি পৃষ্ঠাটা পাল্টাই শুধু এক্সাম্পল লিখে নাও। একটা যৌগিক বিক্রিয়ার উদাহরণ দেখো। সরি, কি হবে? জটিল বিক্রিয়া হবে, ঠিক আছে। বলো স্যার, বিক্রিয়াটি জটিল হবে না? হ্যাঁ, জটিল। উদাহরণ কি লিখেছি বলো তো? NO2 2NO2 থেকে কি পেয়েছি? 2NO প্লাস O2। এই বিক্রিয়াটা আমি যদি বলি, ধরো পরীক্ষায় তোমাকে দিল
যে এই বিক্রিয়াটার আণবিকতা কত, আমি অ্যান্সার কি লিখব? 2 2 লিখতে পাবো না তো, কারণ এটা তো এক ধাপে নেই, এক ধাপে হলে তো বলে দাও। তাহলে কেন এটার ফার্স্ট স্টেপে যেটা হয়, NO2 এর সাথে আরেকটা NO2 বিক্রিয়া করে ফেলে, উৎপন্ন করে NO প্লাস NO3। সেকেন্ড ধাপে যেটা হয়, NO3 যেটা পেলাম সেটা শুধু বিয়োজিত হয়ে যায়, উৎপন্ন করে NO প্লাস O2। ব্যালেন্স করতে হবে এখানে, ব্যালেন্স ঠিক আছে? ব্যালেন্স তো ঠিক নেই, এটা ব্যালেন্স কি করে ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে নিচে না? উপরেরটাও ঠিক আছে, উপরেরটাও ঠিক আছে, উপরে ঠিক নেই? হ্যাঁ স্যার, এই যে একটা ঢুকে আছে। আচ্ছা শোনো, তাহলে দেখো এই বিক্রিয়াটা ফার্স্ট স্টেপে NO2 এর সাথে NO2 বিক্রিয়া করে একবারেই দুটো NO দিয়ে দেয়নি, দিয়েছে। প্রথম ধাপে কি করেছে, ওই NO2 এর সাথে NO2 বিক্রিয়া ঘটিয়েছে, দিয়েছে NO আর কি দিয়েছে NO3। তাহলে NO3 যেটা পেয়েছি এটা কি এই যৌগের বিক্রিয়া যাতে কি আছে? নাই তো। তাহলে এটা কিন্তু অন্তর্বর্তী পদার্থগুলোর মধ্যে একটা পদার্থ, অন্তর্বর্তী বলা যায়, যেটি আবার বিয়োজিত হয়ে NO আর O2 উৎপন্ন করে। কিন্তু টোটাল এই যে দেখো এইটা আর এইটা মিলে কিন্তু দুটো NO দেখো পেয়েছি, O2 পেয়েছি, কিন্তু NO3 যেটা এক্সট্রা মনে হচ্ছে ও কিন্তু বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে, হয়ে উৎপন্ন বা বিক্রিয়া জাতরূপে কিন্তু সে থেকে যাচ্ছে না। যেটুকু মিডিয়ামে NO3 উৎপন্ন হলো প্রথম ধাপে, ও আবার বিয়োজিত হয়ে গেল, দিয়ে এইটাতে কনভার্ট হলো। তাহলে এগুলোকে বলি আমরা অন্তর্বর্তী পদার্থ। কি বলবো? অন্তর্বর্তী যৌগ বা অন্তর্বর্তী পদার্থ। এখন ভালো করে একটু ভাবো তো, যে এই বিক্রিয়াটা যেটা আমি কি যেটা চোখে দেখছি সেটা কি অ্যাকচুয়ালি ওই বিক্রিয়া, নাকি ওর মধ্যে আরো দুই একটা বিক্রিয়া ঢুকে আছে? আরো দুই একটা বিক্রিয়া ঢুকে আছে। বলে এইটা কিন্তু মৌলিক নয়, এটা মৌলিক, এটা মৌলিক নয়। আমি এইটাকে যদি মৌলিক বলি তাহলে ভাবা যাবে এটা মৌলিক, এটা মৌলিক যদি ভাবা যায় তাহলে যাবে। কারণ এর মধ্যে আর কি নাই, এর মধ্যে আর ভাব নাই, বুঝতে পারলাম? এটা মৌলিক ভাবা যাবে, এটা মৌলিক এটা ভাবা যাবে, কিন্তু এইটা মৌলিক না। তাহলে যৌগিক বিক্রিয়া কি বা জটিল বিক্রিয়া কি দুটো বা তিনটে মৌলিক বিক্রিয়ার সমন্বয়? উত্তর হচ্ছে হ্যাঁ, দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার সমন্বয় হচ্ছে কি বিক্রিয়া? জটিল বিক্রিয়া। তাহলে এখানে একটু ভালো করে আমরা যদি লক্ষ্য করি যে জটিল বিক্রিয়া যেটা ভাবছি, এই বিক্রিয়ার আণবিকতা যদি বার করি, এর মলিকুলারিটি যদি বার করি, তাহলে কত হচ্ছে? 2। এইটা কি নিরর্থক নাকি কোনো অর্থ আছে? এই মলিকুলারিটি 2, এটা নিরর্থক নয়। কেন? কারণ ওইটা তো অ্যাকচুয়ালি ওই বিক্রিয়া নয়, ওর মধ্যে আরো দুটো বিক্রিয়া ঢুকে আছে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, তাই না? কিন্তু এই বিক্রিয়ার আণবিকতা বলা যাবে না, যাবে না। এর মলিকুলারিটি, কারণ এটা তো মৌলিক বিক্রিয়া, তাই এর মলিকুলারিটি বলা যাবে 1 + 1 কত হচ্ছে? 2। এই বিক্রিয়ার মলিকুলারিটি বলা যাবে, মলিকুলারিটি সর্বদা একটাই অংশ বলছে। তাহলে যৌগিক বিক্রিয়ার মলিকুলারিটি কত? না, এটা তো যৌগিক নয়, তুমি এটা কেন ধরছো? এটাও যৌগিক নয়, তো এটাও কেন ধরছো? যদি ধরে নি যে স্যার আপনি তো বলছেন যে এই দুটো মিলিয়ে যৌগিক জটিল, ঠিক আছে মেনে নিলাম, 2 + 1 3। কিন্তু এইটা কি ভুল করলো? তাহলে এইটার হিসাবে 2 হচ্ছে। তাহলে কি স্যার জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটা তাৎপর্যহীন? উত্তর হচ্ছে হ্যাঁ।
কি বুঝলাম? জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটি তাৎপর্যহীন। চলো পয়েন্ট বলো সুন্দর করে। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটি তাৎপর্যহীন ব্যাখ্যা করো। পরীক্ষায় আসার মতো কোশ্চেন এবং আসবে এটা। কি করব? যৌগিক বিক্রিয়া না জটিল বিক্রিয়া? জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটি তাৎপর্যহীন ব্যাখ্যা করো। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটি তাৎপর্যহীন ব্যাখ্যা করো। আণবিকতা কথাটি তাৎপর্যহীন ব্যাখ্যা করো। পরীক্ষায় আসবে 2 মার্ক কোশ্চেনের মতো করে লিখে রাখবে। আমি অ্যানসারটা মুখে বলছি, বইয়ে পাবে, আমি শুধু বলে দিচ্ছি, তোমরা একটু ধারণা নিয়ে নাও কিভাবে লিখবে। নিজের মতো করে লিখবে, একদম ফ্রেশ নিজের মতো করে লিখতে অসুবিধা হবে না, বইয়ের ভাষা হেল্প নিতেই পারো। আমি বলে দিচ্ছি, বলবে যে আমরা জানি জটিল বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয়, ঠিক আছে? একটি বিক্রিয়া জটিল ধরা হলো, এই বিক্রিয়া লিখে দিলে, ধরা হলো একটা জটিল বিক্রিয়া লিখে দিলে। বিক্রিয়াটির জটিল অবস্থায় এক ধাপে যখন বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে, মানে এক ধাপে বলবো না, একবারেই যখন সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে যৌগিক বিক্রিয়াটি বা জটিল বিক্রিয়াটির আণবিকতা 2 দেখা গেছে বা দেখা গেল। কিন্তু বিক্রিয়াটি 2টি ধাপে সম্পন্ন হওয়ায় প্রথম ধাপে বিক্রিয়াটির আণবিকতা 2, দ্বিতীয় ধাপে আণবিকতা 1, তাই এদের আবার সমষ্টি করলে 3 দেখা যায় বা 3 পাওয়া যায়। তাই প্রত্যক্ষভাবে বা অ্যাকচুয়ালি এদের আণবিকতা কত সেটা ডিটারমাইন করা সঠিকভাবে যায় না। বুঝতে পারলাম? আপেক্ষিকভাবে ঠিক আছে। আপেক্ষিকভাবে কি, যখন আমরা একবারে মনে করছি বিক্রিয়াটা হচ্ছে তখন 2, যখন ধাপে ধাপে হচ্ছে তখন ধাপগুলোর সমষ্টি করলে আবার 3। তাহলে তাৎপর্য কি আছে? নাই। বই আছে এটা লেখা, দেখবে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্য খুব সুন্দর করে লেখা আছে, তাহলে আমরা পারবো, ঠিক আছে? বই খুব এরকম, মানে বই এতটাও ডিটেলস লেখা নেই, তোমাদের শুধু বলা আছে 2 ধাপে সম্পন্ন হয় বা 3 ধাপে সম্পন্ন হয়, তার জন্য এগুলো লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট। টুকলেটি টুকলেটি শুধু ওকে। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বিক্রিয়ার ক্রম ও আণবিকতা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পরীক্ষায় দেয় বিক্রিয়ার ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য, পরীক্ষায় দেয়। শোনো, বিক্রিয়ার ক্রম আমি এক এক করে বলে দিচ্ছি। বিক্রিয়ার ক্রম হচ্ছে পরীক্ষালব্ধ রাশি। কি বললাম? এখানে লিখে নাও, বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ রাশি। একবারে উপরে লিখে নাও, অসুবিধা নেই। এদিকে লিখবে বিক্রিয়ার ক্রম পরীক্ষালব্ধ রাশি, আণবিকতা তাত্ত্বিক রাশি। আণবিকতা তাত্ত্বিক রাশি। হয়েছে? আণবিকতা তাত্ত্বিক রাশি। নাম্বার 2 লিখবে বিক্রিয়ার ক্রম, শোনো লিখছো এবং শুনে নাও, 0 হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে। কিন্তু আণবিকতা কি? সর্বদাই পূর্ণ সংখ্যা। এখানে লিখবে আণবিকতা সর্বদাই পূর্ণ সংখ্যা। আমি একটু লিখে দিচ্ছি, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা থিওরিটিক্যাল ভ্যালু। এটা হতে পারে 0 হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, বা ভগ্নাংশ, সবই হতে পারে। হ্যাঁ, কিন্তু এরা সর্বদাই
পূর্ণ সংখ্যা। ঠিক আছে, নাম্বার 3, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম ওই বিক্রিয়াগুলোর বা বিক্রিয়াটির সামগ্রিক ক্রমের সমষ্টি। কোনটা বলো তো? এই যে বলেছিলাম, মনে পড়ছে কিনা দেখো, তোমরা যদি মনে না পড়ে তাহলে একটু দেখে নাও। বা বিটা, যদি বলি এ এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম আলফা বলেছিলাম না, আবার বি এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম বিটা, মানে এখানে ধরে 1 আছে, এখানে 2 আছে, বিক্রিয়ক দুটো হতে পারে, তাহলে এ এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম 1, বাট বিক্রিয়ক বি এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম আবার সাপেক্ষ যদি বলি তাহলে অবশ্যই তার মাথার উপরে যেটা গাঢ়ত্ব রাশির ঘাত আছে সেটা। আর যদি বলি টোটালও বলতে হবে, যদি বলি বিক্রিয়া ক্রম কত, তাহলে কত? যদি বলা হয় টোটাল না বললেও চলবে, যদি বলে বিক্রিয়ার ক্রম তাহলে সামগ্রিক ক্রমটা না, এই ক্রমটা আর এই ক্রমটা যোগ করে সামগ্রিক ক্রম। তাহলে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রমটা কি হয়? সামগ্রিক ক্রমের সমষ্টি, বিক্রিয়কগুলোর সামগ্রিক ক্রমের সমষ্টি। কিন্তু যদি আমরা আণবিকতার ক্ষেত্রে বার করি তাহলে কিন্তু ওর তাৎপর্য নাই। তাহলে এখানে লিখে দিই, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম বিক্রিয়কগুলির সামগ্রিক ক্রমের সমষ্টি। কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা নির্দিষ্ট নাই। নির্দিষ্ট কোনো আণবিকতা নাই। ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে কি, দেখো উষ্ণতা, আচ্ছা লিখে নাও, লেখা হয়েছে দুটা, লিখে নাও। চাপ আর গাঢ়ত্ব আর উষ্ণতা, কি বললাম? উষ্ণতা, চাপ, গাঢ়ত্ব, এগুলোর পরিবর্তন যদি করি না, বিক্রিয়ার ক্রম পরিবর্তন হয়ে যায়। গাঢ়ত্ব রাশির ঘাত বলছে না, তাহলে বিক্রিয়ার ক্রমটা চেঞ্জ হয়ে যায়, হবে, কারণ গাঢ়ত্বের উপর তো ডিপেন্ড করছে, গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে না। দেখো তো তোমরা একটু ভালো করে ভাবো যে এইখানে a টু দি পাওয়ার আলফা বা b টু দি পাওয়ার বিটা আছে, যেটা গাঢ়ত্ব বাড়লে বা কমলে এটা চেঞ্জ হবে। কেমন করে ভাবো? এই দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, a প্লাস b, এটা 1 মোল নিয়েছি, এটা 2 মোল নিয়েছি। এবার আমি এইখানে a টু দি পাওয়ার 1 লিখতে পাচ্ছি কি বলো? তাই কে বলছে? কোথায় পাচ্ছি? তো ওই 1টাই বসছে না, 1 বসলে এই 1টা না, অন্য 1, মানে যেটা ভ্যালু পেয়েছি সেটা 1 বসছে। আবার হুট করে দেখছি b টু দি পাওয়ার এখানে 2 আছে, বসছে হয়তো 0, হতে পারে, এটা হচ্ছে না। তাহলে এগুলো ভ্যালু কিন্তু এর সামনে কি আছে তার উপর ডিপেন্ড করে না। যদি সামনে কি আছে তার উপরে ডিপেন্ড করতোই, তাহলে কিন্তু উষ্ণতা, গাঢ়ত্ব, চাপ বাড়ালে কিংবা কমালে এটা অপরিবর্তিত থাকতো। এর মাথার উপরে 1 তো 1 ফিক্সড, এর মাথার উপরে 2 তো 2 ফিক্সড, বুঝাতে পারলাম? তাই উষ্ণতা, গাঢ়ত্ব আর চাপ যদি চেঞ্জ করা হয় তাহলে বিক্রিয়ার ক্রমটাও চেঞ্জ হবে। উষ্ণতা বাড়ালাম তাহলে এখানে আর 1 নাই, হয়তো চেঞ্জ হয়ে গেল। উষ্ণতা কমালাম, হয়তো চেঞ্জ হয়ে গেল। তার মানে অবশ্যই বিক্রিয়ার ক্রমটা এই উষ্ণতা, গাঢ়ত্ব এবং চাপ পরিবর্তনে চেঞ্জ হয়। এবার ওইখানে আরো ক্লিয়ার হবে। দেখো আমি ধরো NO
প্লাস O2 নিয়েছি, সাপোজ উৎপন্ন যাই কিছু হয়েছে হোক, আমার এটা দরকার। এটা 1 মোল নিয়েছি, এটা 1 মোল নিয়েছি। আপাতত বিক্রিয়ার ক্রম কত আছে বলো, বলো না। 1 + 1 কত আছে বলো, 2 আছে। বিক্রিয়ার ক্রম 2 আছে। ধরো এটা আমি নিয়েছিলাম 10 ml 10 মোল পার লিটার দিয়েছিলাম, এটাও নিয়েছিলাম 10 মোল পার লিটার। কিন্তু অণু কটা নিয়েছি বলো, এখানে অণু কটা নিয়েছি, অণু একটাই নিয়েছি। কিন্তু এটা হয়তো বেশি গাঢ়ত্বের অণু নিলাম, এটা হয়তো কম গাঢ়ত্বের অণু নিলাম, বা হয়তো দুটাই অণু নিয়েছি, এখানে দুটাই নিয়েছি কিন্তু কম গাঢ়ত্বের বেশি গাঢ়ত্বের। কিন্তু সংখ্যা কি চেঞ্জ হচ্ছে? তাহলে সংখ্যা চেঞ্জ হচ্ছে না তো। আণবিকতা যদি আমি আগেও 2 মোল নিয়ে রাখি, এটা 1 মোল, এটা 1 মোল, এটা 2 অণু, এটা 2 অণু, তাহলে আগে যদি আণবিকতা 4 হয়, গাঢ়ত্ব বাড়ালেও 4, গাঢ়ত্ব কমালেও 4, উষ্ণতা বাড়ালেও আমি তো 1 অণুই নিয়েছি, উষ্ণতা কমালেও 1 অণুই নিয়েছি। রিঅ্যাকশন রেট বাড়তে পারে উষ্ণতা বাড়ালে, সেটা আলাদা কথা। কিন্তু আণবিকতা যত অণু নিয়েছিলাম তত অণুই আছে। এই জন্য এইটা সামনে যেটা আছে, সেই সামনেরটা এটা যদি ডিপেন্ড করতো, তাহলে এটা উষ্ণতা বাড়ালে কমালে কিছু চেঞ্জ হতো না। কিন্তু এটা তো সামনে যেটা আছে তার উপরে ডিপেন্ড করছে না। কার উপর ডিপেন্ড করছে বলো তো? পরীক্ষালব্ধ ভ্যালুর উপরে ডিপেন্ড করছে, তাই না? তাহলে এখানে কি হবে, সেটা এই সামনে যেটা আছে সেটা হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাই এটা তো ফিক্সড হয়, সামনে যেটা আছে সেটা যদি বসতো তাহলে ফিক্সড, কিন্তু সেটা তো ফিক্সড হয়। যার জন্য এইটাকে আমরা বলতে পাবো না যে উষ্ণতা, গাঢ়ত্ব, চাপ এগুলো যদি পরিবর্তন হয় তাহলে এদেরও পরিবর্তন হবে। কিন্তু এর ক্ষেত্রে উষ্ণতা, গাঢ়ত্ব, চাপ যাই হোক না কেন, আণবিকতা মানে আমি যত মোল নিয়ে শুরু করেছিলাম বা যত মোল নিয়ে আছে সেটা একদম ফিক্সড হবে। আমি যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে। 1 মোল নিয়েছিলাম, এবার দেখা গেল রিঅ্যাকশন 5 মোল নিয়ে শুরু করবো বা 5টা অণু নিয়ে শুরু করবো, তাহলে চেঞ্জ হবে। বুঝতে পারছি? না হলে চেঞ্জ হবে না। উষ্ণতা যতই বাড়ায় ওইটা চেঞ্জ হবে না। হ্যাঁ, উষ্ণতা বাড়ালে কি হবে, ও উষ্ণতা কম অবস্থায় যত দ্রুত বিয়োজিত হচ্ছিল, এখন উষ্ণতা বাড়ালে দ্রুত বিয়োজিতটা আরো হবে, আরো বেশি হবে। শুধু এটা হতে পারে, বিয়োজনটা তাড়াতাড়ি হতে পারে। বা চাপ আমি কমিয়ে দিলাম, যত রিঅ্যাকশন করছিল চাপ বাড়িয়ে দিলাম, নিজেদের মধ্যে কাছাকাছি আসলে আরো দ্রুত হতে পারে, সেটা আলাদা কথা। ওই জন্য গ্যাসের মধ্যে যত রিঅ্যাকশন, গ্যাসের মধ্যে যত রিঅ্যাকশন, দুটো লিকুইড রাখলে কম হতে পারে, বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করে। তাহলে চাপ বাড়ানো কিংবা কমানো অবশ্যই ডিপেন্ড করে। হ্যাঁ, কন্ডিশন ডিপেন্ড করবে, কি কন্ডিশনে করা হচ্ছে রিঅ্যাকশনটাকে, বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে এইটা আমরা মাথায় রাখবো যে আণবিকতা উষ্ণতা, গাঢ়ত্ব, চাপের উপরে নির্ভর করে না। উষ্ণতা, চাপ, গাঢ়ত্ব বাড়ালে কিংবা কমালে আণবিকতার কোনো পরিবর্তন নাও হতে পারে বা হয় না, হয় নাই লিখবো। কিন্তু এইটা উষ্ণতা, চাপ এবং গাঢ়ত্ব বাড়ালে কিংবা কমালে পরিবর্তন হতে পারে। ঠিক আছে? এই 4খানা পয়েন্ট সুন্দর করে লিখে আসতে পারলে 2 এ 2 পাবে তোমরা। এবং রেডি থাকো এই কোশ্চেনটা আসান করো। বুঝতে পারলাম? ওকে, খুব সুন্দর জিনিস তোমরা শিখলে। একটা হচ্ছে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা তাৎপর্যহীন, এটাও আসার মতো, এবং বিক্রিয়ার ক্রম আর আণবিকতা কি বলে পার্থক্য, এটাও আসার মতো। এই দুটো ভালো করে করে নেবে। আচ্ছা, এবার আমরা চলে যাব যে বিক্রিয়াগুলো ক্রমগুলো দিয়েছিলাম, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তাদের সমাকলিত হার সমীকরণ আমরা নির্ণয় করব। সমাকলিত হার সমীকরণ তোমরা সমাকলন তো করেছো, ইন্টিগ্রেশন না কি বলে, ডেরিভেশন, ইন্টিগ্রেশন এগুলো আছে না, তো ডেরিভেশন, ইন্টিগ্রেশন এগুলো সব করেছো তো, ওগুলোরই একটু এখানে কি বলে কাটছাট হবে। তো যারা ম্যাথ ভালো জানো তারা আমাকে অবশ্যই হেল্প করবে, কারণ এখানে একটু ম্যাথ লাগবে। হ্যাঁ, তো চলো লেখো। ফার্স্টে লেখো শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত
শোনো, কিছু না, শুধু একটা শূন্য কোনো বিক্রিয়া একটাকে ধরবো, তার রেট বার করবো, ওইখানে ইন্টিগ্রেশন করবো, দিয়ে তাই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু বসাবো অ্যাট ইনিশিয়াল স্টেটে, দিয়ে যা বেরোবে ওটাই ফাইনাল সমাকলন হ্রাস শুরু করবে। ঠিক আছে, একদম কিছু না। দেখো, ধরা হলো একটি শূন্যক্রম বিক্রিয়া, ধরা হলো একটি শূন্যক্রম বিক্রিয়া এ থেকে বি। দেখো কথা না, আগে তোমরা করতে থাকো, আমার সাথে করতে থাকো, হ্যাঁ, অসুবিধা হবে না, আমি বলছি এবং বোঝাচ্ছি, করছি। ধরা হলো একটা শূন্যক্রম বিক্রিয়া এ থেকে পি, যেখানে এ হলো বিক্রিয়ক আর পি হলো প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তো বিক্রিয়াটা যদি শূন্যক্রমই হয়, তোমরা পড়েছো, আমি বুঝিয়েছিলাম যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভর করবে কি, বা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে কি, করবে না। তাহলে বিক্রিয়াটির বিক্রিয়া হার আর হলে আর প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 0। কেউ কি বুঝতে পারছো এরকম আছে? দেখো লেখা যাবে? যাবে কি যাবে না? যাবে তো। আচ্ছা, লিখতে লিখতে আবার দেখে নেবে আমি যে জায়গায় বলবো। তাহলে r ইকুয়ালস টু k ইনটু a টু দি পাওয়ার 0 লেখা যাবে। আবার আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি 1, তাই r ইকুয়ালস টু কি লিখবো? k লিখবো। ঠিক আছে না? হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো, আমরা এটা করলাম ভর ক্রিয়া সূত্র দিয়ে। কি করলাম? ভর ক্রিয়া সূত্র দিয়ে করলাম। তাহলে এই জন্য এখানে লিখে নেব যে আর হলে ভর ক্রিয়া সূত্র অনুযায়ী আর প্রপোর্শনাল টু দি পাওয়ার 0। ঠিক আছে, নরমালি যেটা করছিলাম, নরমালি বা সাধারণভাবে বিক্রিয়াটির বিক্রিয়া হার দেখো, সাধারণভাবে কিভাবে বার করছে দেখো, আর ইকুয়ালস টু, তোমাদের কি মনে আছে এরকম লিখেছিলাম? এটাও শিখেছিলাম, মনে আছে কি বলবো? ওটা ভর ক্রিয়া দিয়ে করলাম আর এটা সাধারণভাবে করলাম। বিক্রিয়ক হলে মাইনাস আর বিক্রিয়াজাত হলে প্লাস। তো তুমি এখানে এটা লিখতে পারো মাইনাস ডি প্লাস ডিভি বাই ডিটি, তাই না? তো আমি এটা দিয়ে করবো কারণ আমার এটা কাজে লাগবে, তাই। তাহলে এটাও আর এটাও আর, দুটো আর কি সমান করা যায়? অবশ্যই সমান করা যায়। তাই আমরা লিখতে পারি উভয় আর এর ঘাত, উভয় ক্ষেত্রে আর এর মান সমান করলে পায়, সমান করলে পায় কি পাবো? দেখো কি পাবো, দেখো মাইনাস dA বাই dt ইকুয়ালস টু কি পাবো বলো? ভেরি গুড। তারপরে দেখো খুব সুন্দর একটা জিনিস পাচ্ছি। তোমরা মনে হয় একটু লেখাটা বন্ধ রাখলে এবার ভালো হবে, কারণ দুই নৌকায় পা দিয়ে একটা নৌকা যদি চলে যায় তো মুশকিল। তাহলে এখান থেকে লেখা যাবে মাইনাস dA বাই dt ইকুয়াল বলতে গিয়ে নষ্ট হয়ে গেল, মাইনাস dA ইকুয়ালস টু
কে টু ডিটি বলা যাবে না, যাবে না? অবশ্যই যাবে। এবার এই সমীকরণটার উভয় দিকে আমি সমাকলন করব। কি করব? সমাকলন করব। তাহলে সমীকরণটিকে বা সমীকরণটিকে সমাকলন করে পাই। আমি তো লিখি মাঝে মাঝে সমীকরণটির উভয় দিকে চাপ দিয়ে বসালে পাই। তাহলে এই দিকে একটা চাপ বসাচ্ছি, দেখো মাইনাস dA ইকুয়ালস টু k dt, তাই না? তাহলে k যেহেতু কনস্ট্যান্ট তো k এর সাম হয় না, হবে? তাহলে এইবার এইটা না, এটা মানে একটা কনস্ট্যান্টের মতোই ব্যাপারটা, তো এইটা থেকে যায়, মাইনাস এটাই আছে, ঠিক আছে? মাইনাস a ইকুয়ালস টু k আর এর তো ইন্টিগ্রেশন হয় না, k এর হয় কি? তাহলে k থেকে গেল, আর d এর ইন্টিগ্রেশন t, কারণ কেউ জিজ্ঞেস করবে না আমাকে, হ্যাঁ তোমরা জানো। বাহ 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 বাহ, আর চলছে এটা, বাহ। যাক, kt প্লাস c কি জন্য নেয় ওটাও জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তাহলে c পেলাম একটা। আচ্ছা, এবার কিচ্ছু করবো না, কি করবো না, c এর ভ্যালুটা শুধু বসাবো প্রারম্ভিক অবস্থা ভেবে। কিভাবে বসাবো? প্রারম্ভিক অবস্থা ভেবে c এর ভ্যালুটা বসাবো, আর কিচ্ছু না। প্রারম্ভিক অবস্থাতে t কত বলো তো? 0। আর a কত বলো তো? a কত? এটা আসলে কি? এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব, মাইন্ডেড ভালো করে শোনো, বিক্রিয়কের গাঢ়ত্ব কোথায় কোথায় রে বাবা? এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব। তো বিক্রিয়কের গাঢ়ত্ব এই জায়গায় যেটা লিখেছি, দেখো এই জায়গায় যেটা লিখেছি, একটা নির্দিষ্ট সময় পরের কিন্তু ওটা, মানে কতটা ক্ষয় হয়েছে ওটা নির্দিষ্ট সময় পর, নাকি এটা প্রারম্ভিক গাঢ়ত্ব না তো, মানে কিছু সময় পরে গিয়ে কতটা ক্ষয় হয়েছে সেইটা বার করা এখানে কিন্তু। তাহলে মানে ব্যাপার হচ্ছে, ধরো প্রারম্ভিক আমি 10 নিয়ে শুরু করেছি, আর যখন বিক্রিয়ার হারটা বার করছি এই মুহূর্তে ধরো ওর হয়েছে 8, তাহলে এটা 8 এর গল্প বলছি কিন্তু, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে প্রারম্ভিকে নিশ্চয়ই এটা নয়, প্রারম্ভিকে নয়। তাহলে প্রারম্ভিক কন্ডিশন আমি ধরে নিচ্ছি যে আরো ধরা হলো বিক্রিয়ার শুরুতে, কি শুরুতে? বিক্রিয়ার শুরুতে যখন t ইকুয়ালস টু 0, যখন কি বলো, t ইকুয়ালস টু 0, তখন a ইকুয়ালস টু, আমি না এটা ম্যাক্সিমাম ধরবো, কেন বলো তো? কারণ ম্যাক্সিমামই থাকবে। 10 যদি নিয়ে থাকে তাহলে 10 এর কম তো হবে না, বেশি হবে না, বাট 10 তো ম্যাক্সিমাম, তাহলে 10 এর। ওই জন্য এটাকে না a0 নিচে 0 দিয়েছি, এটা পাওয়ারে 0 আছে, পাওয়ারে 0 বুঝিয়েছি আমি ক্রমটা, আর নিচে 0 বুঝিয়েছি 0 সময়টা, বুঝতে পারছো? তাহলে মানগুলো বসিয়ে দেবো। কি করবো? মানগুলো শুধু বসিয়ে দেবো। লেখাটা খুব সুন্দর হচ্ছে ঠিকই, কিন্তু বোর্ডটাকে আমাকে একটা পেজ পাল্টাতে হবে, ঠিক আছে? করে দেবো, অসুবিধা নেই। ছোট্ট করে না, তো কি বলো, কিভাবে করবো? ডট 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 এটা করবো, তারপরে এটা ঠিক আছে কি? ঠিক আছে পারবো। লিখবে, লেখার সময় লিখে দেবো আবার বড় করে।
এবার ঠিক আছে, চলবে চলবে, এত কষ্ট করে নাও না। আচ্ছা এবার আমরা এই জায়গায় যাব, দেখো এটা লাস্ট পেলাম তো, এইটাকে না আমি নাম্বারিং দিয়ে দিচ্ছি। কত নম্বর সমীকরণ? 1 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে t equals to 0 ও a equals to a0 বসালে পাই। দেখো কি পাবো, দেখে নাও কি পাবো, শোনো কি পাবো বলো, মাইনাস a0 equals to k into 0 plus c, that is c equals to minus, তাহলে দেখো ভালো করে শোনো, তাহলে c এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি মাইনাস, ওই বুঝে লিখতে মানা করেছেন আমি সাইডিং, তাহলে c equals to আসছে কেন না, c equals to minus a0। এবার এই ভ্যালুটা এখানে পুট করব, তো 1 নম্বর সমীকরণের নতুন রূপ হবে কি দেখো, অতএব 1 নম্বর সমীকরণের নতুন রূপ, কি রূপ? নতুন রূপ কি হবে দেখো, শোনো কথা না, মাইনাস a equals to kt মাইনাস a0, ঠিক আছে তো, ওকে। এবার আমরা kt-টাকে একদিকে নিয়ে আসবো আর ওইটিকে একদিকে নিয়ে যাব, তাহলে কি হবে kt equals to বলো a0 মাইনাস a, বুঝতে পারছো কি? ভেরি গুড। এখান থেকে k এর ভ্যালুটা বার করে নাও না, a0 মাইনাস a বাই t, আর এইটাই হলো বিক্রিয়ার সমাবলিত হার সমীকরণ। তাহলে এইটি হলো শূন্য ক্রম বিক্রিয়ার, দাঁড়াও কেউ লিখবে না, আমাকে প্রবলেম বলো, এখন কোন জায়গায় অসুবিধা হলো বলো, দাঁড়াও এই জায়গাটা বাদ দিয়ে বলবে প্রবলেম। শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, ঠিক আছে, চলো ঢুকে নাও চলো নেক্সট। ঠিক আছে, কি করাছিলাম দেখো লাস্টে, আচ্ছা কি বার করতে চাইলাম, বিক্রিয়ার আর বিভবের রাখো, আচ্ছা যেটা আমরা সমীকরণ পেলাম না সেটা দিয়ে সব বার করবো। হ্যাঁ কি পেয়েছি বলো, k equals to by t। ফার্স্টে দেখলাম যে হার ধ্রুবকের একক কি, তো k এর একক যদি বলি তাহলে উপরে গাঢ়ত্ব মাইনাস হোক কিন্তু গাঢ়ত্ব তো, তার মানে গাঢ়ত্বের একক কি হবে বলো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তাই না, মোল লিটার ইনভার্স, আর নিচে কি হবে, ও আচ্ছা আচ্ছা, মানে এইটা গাঢ়ত্ব করলাম, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স উপরে চলে, তাহলে k এর একক কিন্তু 1 - n, এটা বসাতে আর হলো না, ওই যে তোমরা বললে না কি n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এইভাবে আমরা k এর এককটা করব।
ঠিকঠাক আছে? কথা মিস্টেক হলো? ঠিক আছে, সমীকরণ অনুযায়ী ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি আছে বলো? নেক্সট কি আছে বলো? বিক্রিয়ার গাঢ়ত্ব হ্রাস ও কার সাথে? সময়ের সাথে। আচ্ছা, গাঢ়ত্ব হ্রাস A0 ছিল প্রারম্ভিক, আর A হলো একটা সময়। এদের গাঢ়ত্ব হ্রাস ধরলাম কত অংশ বা কত x পরিমাণ কমেছে। তাহলে এরকম লেখা যায়, যদি এটার ভ্যালু x ধরে নিই তাহলে k = x/t লেখা যাবে তো। এবার বলেছে x এর সাথে যে গাঢ়ত্ব হ্রাস, x এর সাথে সময়ের সম্পর্ক, তার মানে x = কি হয় বলো? kt হবে। তাহলে সময়ের সাথে গাঢ়ত্ব হ্রাসটা কি হচ্ছে বলো? ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। তাহলে x এর সাথে t কি সমানুপাতিক হয়। বুঝতে পারলাম? নেক্সট কি আছে বলো? শূন্য ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় শূন্য ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। দেখো এখানে তোমাদের কিন্তু ভাবতে হবে সময় কতটা লাগছে। কেউ লিখবে না, দেখো না, সময় কতটা লাগছে সেটা কি করে বুঝবো আমরা? A0 - A/k = t। এই tটা বার করব, t বার করব, তাই একই তো সমীকরণ। সম্পূর্ণ হওয়ার জন্য কতটা লাগবে? এই tটা কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু tটা নিয়েছিল, মনে পড়ছে? তাহলে t মানে ফুল বিক্রিয়াটা ফুল হতে কতটা সময় লাগবে, এই মুহূর্তে t এর ভ্যালুটা কত হবে? তাহলে এই যেটা এটা তো 0 হতে হবে, মানে একদম নাই হয়ে যাবে না? কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্ব কি 0 হবে? না, 0 হবে না। তাহলে এখানে সম্পূর্ণ হওয়ার শর্ত কি বলতো? কনসেন্ট্রেশন অফ এটাকে কি হতে হবে? 0 হতে হবে। অতএব t = A0/A। ব্যাস, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ হওয়ার সময়। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব যত থাকবে সেই গাঢ়ত্বটাকেই আমরা হার ধ্রুবক দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই শূন্য ক্রম বিক্রিয়ার সম্পূর্ণ সময়টা বার করা যাবে। এবার যদি এটাকে শূন্য করে দাও, এবার এইটা কোন সময়ে সেটা তোমাকে তো বলেনি, এই জন্য এইটাই 0 হবে, এইটাকে 0 করা যাবে না। চলো নেক্সট, পারবে তো এগুলো? লিখবে পরে, দেখো আর কি আছে বলো? তারপরে আছে শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল। শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল। চলো অর্ধ জীবনকাল শোনো, আমরা জানি যেটা t = A0/A/k, তাই তো? আচ্ছা, অর্ধ জীবনকাল মানে কি? অর্ধেকটা হতে কতটা সময় লাগছে, মানে চলছে এই জায়গাটা ধরো অর্ধেক, তার মানে এই জায়গাটা যেটা গাঢ়ত্ব আমি নিয়েছিলাম তার অর্ধেক হতে হবে। এই জায়গাটা গাঢ়ত্বের অর্ধেক কিন্তু হতে হবে। তাহলে এই যেটা দেখো, অতএব অর্ধ জীবনকাল এইটাকে কি হতে হবে বলতো? A0/2 হতে হবে। তাহলে তো আমি অর্ধ জীবনকাল বার করতে পারবো। তাহলে ওটা মানটা শুধু বসিয়ে দিই আর কি। আর টি হাফ ধরে নিচ্ছি। টি হাফ কেন? অর্ধ সময়, টি হাফ মানে গোটা সময়ের হাফ।
তাহলে টি হাফ সমান সমান a0 মাইনাস a0 বাই 2 বাই কি কি, তাহলে অতএব টি হাফ সমান স্যার আমি টি হাফটা কেন জানি না বুঝতে পারি ওই সমানটা তো অর্ধেক লাগে না কোনটা অর্ধেক এটা যে বাদ করে নিয়েছি, এটা ধরে নিয়েছি ওটা বলছি না তাহলে স্যার আমি বলছি যদি সময় যদি ওরকম করে বার করতে চাই তাহলে প্রথমে কারণটা বেশি আছে বিক্রিয়ার হার বেশি হবে তাহলে কম সময় লাগছে ওরকম হিসেবে ধরলে তো কোশ্চেন আর থাকবে না তোমার। অর্ধজীবন কালে টি যখন টি হাফ তখন এই যেটার গাঢ়ত্ব সেটা মূল গাঢ়ত্বের অর্ধেক হতে হয়। বলো এবার কোশ্চেন করো। ঠিক আছে তাহলে বসো, তাহলে টি হাফ সমান কত হবে বলো? টি হাফ সমান সমান a0 মাইনাস a0 বাই 2 বাই কি কি, অতএব টি হাফ সমান 2a0 মাইনাস a0 মানে a0 বাই 2 থাকছে নিচে, তার মানে ওভারঅল আমরা পাবো a0 বাই 2। এইটা হচ্ছে একটা শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত সরি অর্ধজীবনকালের একটা রাশিমালা। তো তাড়াতাড়ি ঢোকে নাও তোমরা, সুন্দর করে তাড়াতাড়ি ঢোকো। ফার্স্ট এটা কি আছে বলো? বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়ার গাঢ়ত্ব বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়ার গাঢ়ত্ব বিক্রিয়কের গাঢ়ত্ব। আচ্ছা শূন্যক্রম বিক্রিয়ার সংজ্ঞাতে কি পেয়েছিলাম বলো? যেসব বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, তো গাঢ়ত্ব বাড়ালেও বিক্রিয়া হার যেরকম ছিল সেরকমই থাকবে, গাঢ়ত্ব কমালেও বিক্রিয়া হার যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে আমরা যদি এটা বলি দেখো R ইকুয়ালস টু K, তাই না? অর্থাৎ R এর মান এটার উপরে বা গাঢ়ত্বের উপরে বলো নির্ভরশীল নয়। তাহলে গ্রাফটা এরকম হবে না, দেখো তো, ধরো এদিকে গাঢ়ত্ব দিলাম এ, এদিকে সময় দিলাম হার দিচ্ছি, তাহলে আর দিচ্ছি, হ্যাঁ বিক্রিয়ার গাঢ়ত্ব সেম থাকবে, বিক্রিয়ার হার যতই কি বলো বা বিক্রিয়ার হার না না এটা তাহলে এদিকটা হার করতে হবে, এদিকটা হার করতে হবে। এদিকটাতে কি করবো বলতো? বিক্রিয়ার হার, এই হারটা কি থাকবে বলো? সেম থাকবে, আর এর ভ্যালুটা সেম থাকবে, এটা সেম থাকবে, গাঢ়ত্ব যতই বাড়ায় বিক্রিয়ার গাঢ়ত্ব, অবশ্যই আমি বিক্রিয়াটা লিখলাম না, বিক্রিয়ার গাঢ়ত্ব যতই বাড়ায় এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে বলো? তারপরে হচ্ছে যে বিক্রিয়ার গাঢ়ত্ব ভার্সেস সময়ের বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস কি বললাম? সময়। শোনো এটা গ্রাফ, এটা কি বলে ওই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম এটা লিখছি আরেকবার। a0 মাইনাস a বাই t ইকুয়ালস টু k, তাই না? তাহলে এক্ষেত্রে সময়ের সাথে তোমাকে চেয়েছে গাঢ়ত্বের, তাহলে তো গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে না, এখানে গাঢ়ত্ব তো হ্রাস পাচ্ছে, এখানে গাঢ়ত্বটা কিভাবে করা আছে a0, ঠিক আছে? তাহলে এই জায়গাতে a0 ইকুয়ালস টু কি পাবো? kt
এটা প্লাস পাবো না, প্লাস এ, তাই তো? তাহলে এ ইকুয়ালস টু কি পাবো? কেটি মাইনাস এ জিরো কি? এ সমান কি পাবো? এ জিরো মাইনাস কেটি। ঠিক আছে, অসুবিধা নাই। তো এটার সাথে চেয়েছে আমার কি সম্পর্ক চেয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটার সাথে চেয়েছে এই সময়টা, তাই না? তাহলে এই সমীকরণটাকে আমাকে এভাবে লিখতে হবে, y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে এটাকে x এ রাখবো, এটাকে y এ রাখবো। হ্যাঁ, তাহলে এটা নতুন সমীকরণ, এটা নতুন রূপ পাবো কি রকম দেখো, a ইকুয়ালস টু mx মানে এই যেটা মাইনাস kt প্লাস a0, তাই তো? ওকে, আচ্ছা দেখো ছবিটা দেখো, বুঝে নাও। তাহলে এখনো কিন্তু জটিলে যায়নি, বুঝে নাও। এটাকে মডিফাইড করলাম, হ্যাঁ, তাহলে mx প্লাস c আমরা পেয়ে গেলাম। তাহলে যেখানে y ইকুয়ালস টু কি a, m ইকুয়ালস টু কি মাইনাস k, m মানে তো নতি, আর x সরলরেখাতে কাকে আঁকবো, t কে আঁকবো, আর ছেদিতাংশ হচ্ছে কি a নট। ঠিক আছে তো, বুঝতে পারছো কি না? আচ্ছা, এবার আমরা গ্রাফটা আঁকছি। দেখো গ্রাফটা আঁকছি, দেখো y, এটা y অক্ষে রাখছি, এটাকে x অক্ষে রাখছি, কাকে বলো, সময়কে। এবার m ছেদিতাংশ, নতি, m এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে স্লোপটা হবে কি নিম্নমুখী, নিচের দিকে হবে। c এর ভ্যালুটা পজিটিভ আছে, তাই উপর থেকে হবে। বুঝতে পারলাম? ধরো এখান থেকে গ্রাফটা শুরু হলো, ধরে নাও এখান থেকে গ্রাফটা শুরু হলো, তাহলে এই জায়গা থেকে কোথায় যাবো? ভেরি গুড, এই জায়গায় চলে আসে। হলো, যেখানে নতি বা প্রবণতা যাই বলি, নতিগত মাইনাস কে, এইটা লিখতে হবে। সরানো কেন? হয়েছে, দেখো ইমরানা বলতে আচ্ছা, নেক্সট মেটাবো। বলো পরেরটা কি? অর্ধজীবনকাল আর বিনিয়োগের প্রারম্ভিক কালকে বলো অর্ধজীবনকাল আর বিনিয়োগের প্রারম্ভিক কালকে ভার্সেস কি? বিনিয়োগের প্রারম্ভিক কালকে। আচ্ছা, বিনিয়োগের প্রারম্ভিক কালকে। আপনার ফোনে লেখাগুলো বই হচ্ছে অনেক পাতলা হয়ে গেছে। ওই লেখাগুলো শোনো, আমরা লাস্ট টি হাফের সমীকরণটা কি পেলাম বলো? a0 বাই 2k, তাই না? তাহলে এইরকম কি লেখা যায় দেখো তো, y ইকুয়ালস টু mx প্লাস c।
যদি এটাতে 0 ধরে নিই দেখা যাবে। ভেরি গুড। আর চেয়েছে কার সাথে কার, এই যে এটার সাথে চেয়েছে এটার, গল্প শেষ, তাই না? তাহলে আমি যদি এরকম ভাবে বসাই এটাকে, দেখো যেখানে y সমান সমান t হাফ, যেখানে m সমান সমান 1/2k, x সমান সমান a নট, c equals to 0। আমরা জানি c 0 হলে মূল বিন্দুগামী হবে, আর m টা তো পজিটিভই আছে তাই ঊর্ধ্বমুখে যাবে। বাদ বাকি যা আছে সেরকম ভাবে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমরা এখানে কি বসাবো, y এর ভ্যালুটাতে t হাফ বসাচ্ছি, এটা y অক্ষে, এটা x অক্ষে বসাচ্ছি কি বলো, ওই তো কারেন্ট a নট। ঠিক আছে, তাহলে মূল বিন্দুগামী, এটা হচ্ছে প্রারম্ভিক আরত্ব। হ্যাঁ, এটা প্রারম্ভিক আরত্ব, বিক্রিয়কের প্রারম্ভিক আরত্ব লিখলাম না পুরোটা। আর এটা হচ্ছে t হাফ, অর্ধ জীবন t হাফ অর্ধ জি। ঠিক আছে, তাহলে 0 মূল বিন্দুগামী। এখানে রুটিটা কত বলো তো, 1/2k। ব্যাস গ্রাফটা এটা দে না, এই এলো কেড়া হয়ে গেল, তাই ও জানে ভালো। হ্যাঁ হয়ে গেছে। হয়েছে? এখনকার মতোই। তাহলে প্রচুর কিছু করলাম। নেক্সট, প্রথম কোন বিক্রিয়ার সমাপন হলো হার সমীকরণ। টিচার আমি যেটা বলবো সেটাই লিখো। আমার উপরে কি বিশ্বাস আছে? বিশ্বাস আছে তো লিখো, বিশ্বাস নাই বলছি মা। এটা লেখা হয়েছে কি দেখো, চলো পয়েন্ট করো। প্রথম শূন্যক্রম হয়ে গেল, প্রসেস আবার প্রথম ক্রম শুরু হবে। একই এরকমই সব পুরোটাই করাবো। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। দেখো ধারা হলো ঠিক আছে, এটা পরের দিনই করাবো। তো সবাইকে গ্রেট কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। সবাই ক্লাসগুলো খুব মন দিয়ে করবে, সামনে তোমাদের এইচএস পরীক্ষা। সেলফ মোটিভেটেড হওয়ার চেষ্টা করবে। মোটিভেশনের জন্য আলাদা কোনো স্পিচ লাগবে, আলাদা কোনো স্পিচ দিব মানে আমরা পাবো, তাহলেই মোটিভেট হবো। এই ধান্দাটা বাদ দাও। পড়তে হবে, শেষ কথা পড়তে হবে, তাই না? ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার।